তো 16/10/2025 তারিখে আমার পুকুরে মাছ লোড ও 17/10/2025 তারিখে আমার ওপর হামলা এবং 18/10/25 তারিখে অভিযুক্তরা আমার বিরুদ্ধে 5 লক্ষ টাকা চাঁদাবাজির যে মিথ্যা অভিযোগটি এনেছে তা সম্পূর্ণভাবে মিথ্যা ও ভিত্তিহীন। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি গত 21/1/2025 তারিখে আলিমউদ্দিন পিতা তাহির উদ্দিন সাং সাইবার পোস্ট কাঁঠালবাড়িয়া উপজেলা দুর্গাপুর জেলা রাজশাহী এর নিকট হইতে প্রতি বছর 50,000 টাকা বিঘা মোট 78% জমির লিজ নিয়ে মাছ চাষ করিতেছি। হঠাৎ 15 থেকে 20 দিন আগে দুর্গাপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল কালাম ও সদস্য সচিব রিপন সহ আমাকে কাঁঠালবাড়িয়া বাজারের পাশে ডেকে বলেন, তুমি যে পুকুরটি করো সেই পুকুরটি আমরা কিনে নিয়েছি। আমি বললাম তখন যে আপনি কার কাছ থেকে কিনেছেন? আমাকে তো আলিমউদ্দিন টেন্ডার দিয়েছে। তখন বললেন আমরা প্রদীপ বাবুর থেকে কিনেছি। তা আমি বললাম যে আমি জানি যে জমিটা আলিমউদ্দিনের। তখন আমাকে বলে না, জমি প্রদীপ বাবুর, আমরা টেন্ডার নিয়েছি, তুমি ওই পুকুরে আর যাবা না। তখন আমি বললাম যে ভাই, আপনারা এই যে 10-12 জন লোক আছেন, আজকে ডাকিছেন 10-12 জন আপনার মন মতোই, তাহলে আমার তো 2-4টি লোক ছিল, আমি ডাকি উভয় মিলে কথা বলতাম। তো বললো না, তুমি এখন কথা বলো। তা আমি বললাম কি বলতে হবে, কি শুনবেন আমাকে বলেন, তুমি পুকুরে যাবে কি যাবে না সেটা বলতে হবে। তা বললাম আমি লিস্ট করি, আমি জমির মালিক না, আমি পুকুরের মাছের মালিক বা পানির মালিক। তাৎক্ষণিক জমির মালিক যে জমির কাগজপাতি শো করবে, জমির কথা বলে কাগজ কলমে আমি যতটুকু জানি, সেই মালিক জমির। তো ভাই, আপনি যদি জমি কারো থেকে কিনে থাকেন, যদি আপনার কাগজপাতি বৈধ হয়, তাহলে আমাকে আপনি অনলি 72 ঘন্টা সময় দেবেন। আমি 72 ঘন্টার মধ্যে আমার মাছ উঠাই নিয়ে আমি চলে আসবো। আমি যার থেকে টেন্ডার নিছি তার থেকে যদি টাকা নিতে পারি আমার, না নিতে পারলেও আমার, সেটা আমার বিষয়। তো এই কথা সবাই ওই হাউজে মেনে নিল। 12 জন সদস্য ছিল সেই হাউজে। মেনে নেওয়ার পরে আমাকে বলে আচ্ছা ঠিক আছে, তোমার কাছে আমি কাগজপাতি প্লেস করবো, আমাকে 2-3 দিন সময় দিও। আমি বললাম ঠিক আছে বড় ভাই। আর এই আবুল কালাম আজাদ, ইনি 2001-6 পর্যন্ত আমি ওনার সাথে রাজনীতি করেছি, ছাত্র দলের রাজনীতি করেছি ওনার সাথে। আমরা ছাত্র দল করতাম, ওনার গুরু পাঠে বসাইছিলাম আমি। তিনি একজন আমার গুরুজন। আমি বললাম আমি আপনাকে ওই পুকুরে যদি যান, আমি আপনাকে একটা মোটা কথা বলতে পারবো না, কি কারণে আপনাকে আমি গুরু পাঠে বসাই রাজনীতি করছি। অর্থাৎ আপনি গরিব মানুষ, আমার ক্ষতি করেন না, আপনি বৈধ কাগজ নিয়ে আসেন আর আমাকে 72 ঘন্টার সময় দেন, আমি মাছ কিনলে পুকুর থেকে চলে যাব। তখন বললো ঠিক আছে, ওকে। এমতো সময় হঠাৎ করে আজ থেকে এই তো রিসেন্টলি যেদিনকে এই পুকুরে মাছ মারার যে ঘটনাটা ঘটে, সেদিনকে 3টা লোক দিয়েছি আমি পুকুরে কাজে। পুকুরের বান্দালে কলার গাছ আছে, কিছু সার বিষ নিয়ে আমার উনি বাবা, উনি মামা এবং আরেকজন প্রতিবেশী ছিলেন, ওনাদেরকে পাঠাইছি পুকুরে যে পরিচর্যা করার জন্য, গাছ দিলি কোবাইলি সার বিষ দেওয়ার জন্য। তো ওরা যাইতেই হয়তো বা 6টা 20-25 মিনিট হবে, এরকম একটা সময় তারা পুকুরে পৌঁছে গেছে। যা দেখছি পুকুরে মাছ লাফালাফি করতেছে পুকুরের উত্তর সাইডে, দক্ষিণ সাইডে। তখন আমার বাবাকে, আমার এটা সম্পর্কে মামা হয়, বলে মামা ভাই মাছ লাফাচ্ছে কেন পুকুরে? পুকুরের দক্ষিণ সাইডে তাকায় দেখেছে জাল, আর 10-15 হাত জায়গা হলে জাল উঠে যাবে। তখন আমার বাবা হাত যে জাল আছে কে? তখন জালিরা তাকাচ্ছে, ভাই পুকুরের মালিক তো বসে আসছে, পুকুরের মালিক কে? তখন রিপন নামের যে লোক, ও তখন ওইটি খাড়া হয়েছে। খাড়া হয় কালামকে বলতেছে, আমার আব্বাও চলে গেছে, কালামকে বলতেছে যে আমরা চলে যাই চলো। তখন কালাম বলতেছে থামো, ওরা আছে 20-22 জন, ওদের কাছে ওদের কাছে মনে করেন ওরা 20-22 জনের 3 জন, কিন্তু চোরের 10 জন, গৃহস্থের একজনের ডাকে ওই 10-15 জন পালাইছে, আদার যারা ছিল। ওরা জাল এক সাইড থেকে তুলে পালাইছে এবং ওখানে কিছু বস্তা ছিল, ওরা বস্তাতে করে মাছ ধোয়াচ্ছিল, সব কিছু নিয়ে পালাচ্ছিলেন। আমার এরকম সময় আমার মামা আমাকে ফোন দেয়, বলে তোমার পুকুরে বিষ দিছে এবং মাছ মারতেছে। আমি তখন শুয়ে আছি, হয়তো 7:45 হবে, এরকম 7:10 বাকি আছে। তখন আমি উঠে বসেই আমার শরীর কাঁপতে শুরু করেছে যে আমি ওই পুকুরে আমার প্রায় 6 থেকে 7 লক্ষ টাকার মাছ ছিল।
মানে আরেকটা পুকুর আছে পাশে আমার, ওই পুকুরে ছোটো তেলাপির মাছ হয়েছে, আমি পুকুরটা পোড়াই দেবো, ওই পাশের পুকুর থেকে এই পুকুরে মাছ নিয়ে জমা রাখতেছে, যে ওখানে মানে আমাশা মাছ হয়েছে, ওখানে পোড়াই দিয়ে এখান থেকে আবার মাছ নিয়ে সেটিং করবে, এবং পুকুরের মাছও ছিল ওখানে। তো আমি আর কাউকে কিছু না বলে আমার ওয়াইফকে বললাম, তুমি তোমার কাছে যারা নাম্বার আছে আমার প্রথমে সবাইকে ফোন দাও। আমি চলে গেলাম, আমি দৌড় মারি চলে গেছি বিলের মধ্যে দিয়ে, যা হ্যাঁ দেখতেছি আমার আব্বা এবং মামা এবং আরেকটা যে লেবার ছিল এরা দুইজন আজ ধরেছে, বলতেছে, আমি বললাম দুইজন কার কো, তো বলছে আমরা যদি জাল ধরি তাহলে এদেরকে ধরতে পারবো না, চোরকে ধরতে পারবো না, আর যদি চোরকে ধরি তাহলে জাল ধরতে পারবো না। তা বললাম বুদ্ধিমানের কাজ করছেন, মূল ওটাকে ধরে। তখন ওখানে আরো জনতা আছে, এখন আমি চোর ধরা পড়লে যেটা হয় আর কি, এখন ও আমার পরিচিত লোক, আমি ভাবলাম পাবলিক সেন্টিমিটার যদি একে একে একজন করে একটা করে যদি কিল ঘুষি মারো ওরা মারা যাবে, কারণ আমি নিজ দায়িত্বে আমার আয়ত্ত ওদেরকে নিয়ে নিলাম, আমার মামাকে খুশি দিলাম, ওদেরকে মেনে নিলাম, আমি সামনে আসলাম, আমি বললাম কেউ এদেরকে হাত দেবে না, বিষয়টা আমার, আমি বিষয়টা দেখতেছি। ওখান থেকে আমি আস্তে আস্তে, আমার কাছে অনেক ফোন আসে রাস্তার পর থেকে, আমরা বিলের মধ্যে, যে তোরা রাস্তায় ওঠ রাস্তায় ওঠ, কারণ আমি ধাপ দিয়ে, আর আমার মাথায় আল্লাহ নিজ ইচ্ছায় বুদ্ধি দিয়েছে যে এটা, যে আমি যদি রাস্তায় তুলি রোডে তুলি তাহলে পাবলিকে মারি শেষ করে দেবে, মারি ফেলবে তাদেরকে, আমি মারার কাছে রাখি হয়ে যাবে। তখন আমি ধানের ভিড় আল দিয়া এদেরকে নিয়ে আমি আমার বাড়ির পাশে একটা দোকান আছে, দোকানের কাছে তুলি, দোকানের কাছে ওখানে 1-150 লোক, চোর ধরা পড়লে যেটা হয় তা আমার মাপ চোর। তো মনে করেন সেই সময় ক্ষিপ্ত জনগণ তাকে মারবে, আমি সবার কাছে অনুরোধ করলাম যে তোমরা কেউ মারো না, তিনি একজন বয়স্ক মানুষ, ও, কারণ সবাই আমাকে বলে তুই বয়স্ক মানুষ মানে তুই দলের নেতা, সেই জন্য তুই বয়স্ক মানুষ বলতেছিস, শালা তুই মারবে আগে, আমাকে গালি দি বলে, ও তো চোর। কারণ আমি শর্টকটে ওদেরকে দুইজনের দুই হাত ধরে আমি টাইনে নিয়ে যাচ্ছি, পিছন থেকে দুই একটা ওকে মারেছি কি আমার সঠিক জানা নাই, মারতেও পারে, পাবলিক ফাংশন। তখন আমার বাসার সামনেই ওখানে যাইতে, আমার বাসায় 3টা ছাগল আছে, ছাগল বান্ধা সে বাদ ঝাড়ের নিচে, তখন 18 বছর 20 বছর 22 বছর যে ইয়াং পোলাপান গিলা আছে অনেক লোক, তখন ওখানে 300-400 লোক জমা হয়ে গেছে, এর মধ্যে থেকে কে বা কারা ওই বয়সের ছালপাল আমার ওই একটা ছাগল ছেড়ে দিছে, দিয়ে দড়িটা খুলেছে, খোলার পরে ওই লোক গিলে মানে আমাকে এটা দিচ্ছে আর বলছে তুমি চলে যাও, আমরা দেখছি চোর পাইলে চোরের আগে সাজা দেবো, তারপরে কোনো দড়ি কাজ দেবো। আমি বললাম না থাম, আইন নিজে হাতে তুলে নেওয়া হবে না। তারপরে ওরা ওই গাছের সাথে তাদেরকে প্যাচ দেয়, যেটা ঘটনা সেটা বলতেছে। তখন সবাই মারবে, আমি আবার রিকোয়েস্ট করলাম যে তোরা যদি আমাকে বিপদে ফেলাতে না চাস, যদি একে মারে ফেলিস আমি বিপদে পড়বো, অতএব একে মারা হবে না। আমরা প্রশাসনের কাছে আশ্রয় নিই এবং উপজেলা চেয়ারম্যান মেম্বার যারা আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার যারা আছে এদেরকে ডাকি। এই ফাঁকে আমি আমার 5 নং ঝালকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনা বেবিকে ফোন দিয়েছি, তা আমাকে বললো ভাই কী খবর, তো ভাই এরকম বিষয়, আমার পুকুরে মাছ চুরি করতে যায়, পাবলিকে ধরেছে। তো আমি ঘটনাস্থলে মিনিমাম 15-20 মিনিট পরে গেছি, যে আমি ওদেরকে উদ্ধার করে নিয়ে এসেছি, আমার বাসা পর্যন্ত নিয়ে এসেছি, পাবলিকের খুব চাপ, আমি এদেরকে মানে কি করবো এখন, আমার তো মানে কিছু ঠিক পাচ্ছি না আমি সেই মুহূর্তে। এখন বললো যে আপনি গ্রাম পুলিশে ফোন দেন বা গ্রাম পুলিশে ডাকেন, আমার পাশের প্রতিবেশী একটা গ্রাম পুলিশ আছে, ওনার শরণাপন্ন হলাম, উনি আসার পরে পরিস্থিতি একটু ঠান্ডা হলো, মানে পাবলিক যেন তাদেরকে আর না মারতে পারে। তখন এই ফাঁকে কিন্তু ওরা গাছে 2-4 মিনিট বাধা ছিল, কে বা কারা ভিডিও করেছে বা সোশ্যাল মিডিয়ার যুগ এটা আমার জানা নাই, একটা ভিডিও প্রকাশ হয়েছে হয়তো আপনারা জানেন, যে ওই ভিডিওটা নিয়ে অনেকজনে অনেক মন্তব্য করছে, কিন্তু আমার কথা হচ্ছে সত্য সত্যই নাই অন্যায় অন্যায়। তো তখন আমি বালনটা খুলে দিলাম, খুলে দিয়ে ওদেরকে আমি বললাম চেয়ারে বসেন, চেয়ারে বসতে বললাম, বাইরে চেয়ারে বসতে বললাম, দেখছি আবার জনগণ খুলে দেওয়ার পর আবার খেপে গেছে, আবার ছুটে নিয়ে যাবে মারবে। তখন আমি আমার বাসার ভিতরে নিয়ে গেলাম, বাড়ির মধ্যে, ওখানে নিয়ে যায় কিছু লোকের বাইরে, আমার গেট আটকা দিয়ে বাইরে রাখলাম, আর কিছু লোকের ভিতরে নিলাম, যারা ওদেরকে মারবে না, যাদের কিছু ভারী বয়স তাদেরকে ভিতরে নিলাম। নেওয়ার পরে তো বসলো, বসার পরে মানে মুখ টুক শুয়ে গেছে, আমি আমার ওয়াইফকে বললাম যে ওনাকে পানি দাও আর বিস্কিট দাও। সম্পর্কে কিন্তু যে আবুল কালাম সে আমার আপন বড় মা, আমার চাচা শ্বশুর, সেই জন্য একটু ইগো প্রবলেম, তারপরেও সে একজন একটা সংগঠনের প্রেসিডেন্ট। তো রিপন যিনি আছে উনিও একজন সদস্য সচিব। তো আমি সব কিছু মিলাই আস্তে আস্তে সব লোকজনকে ফোন দিলাম, ওরা এমনিতেই খবর পাইছে, ওদের লোকজন কিছু ফোন দিয়েছে, ওরা আসছে। ওখানে সাবেক মেম্বার ছিল, ব্যালেন্স চেয়ারম্যান ছিল, আরও যুবদল বিএনপি এরকম নেতৃবৃন্দ ছিল।
তারা সব কিছুর পরেও আমাদের আমাদের যে একটা জাতীয়বাদী যে আদর্শের একটা দল, এই দলকে আমি সবচাইতে রেসপেক্ট করি এই কারণে যে জিয়া রহমানের যে আদর্শ, সেই আদর্শতে আমরা যারা আদর্শিত, আমরা কোনো সময় অন্যায় করতে পারি। আজকে কিছু লোকের জন্য আজকে কিছু লোকের জন্য আমাদের বদনাম হচ্ছে। আমি চাইছি এই লোকটাকে, এই যাদের জন্য বদনাম হয় তাদেরকে চিহ্নিত করতে। কারণ আমাদের দলের হাইকমান্ড সেটা যদি চেন অফ কমান্ড যদি ফলো করি, তাহলে সবসময় বলছে অন্যায়কে প্রশ্রয় দিবে। আবার বলছে পাপকে ঘৃণা করো না, পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো। তো মানুষ, আমি নিজে যদি না শুধরাই, আমার ভুল যদি আমি নিজে সংশোধন না করি, তাহলে কখনো কেউ সংশোধন করতে পারবে না। তো এদের যে আচার আচরণটা করেছে, আমি মনে করলাম যে যখন আরো সিনিয়র নেতৃবৃন্দ আসলে আমাকে প্রশ্ন করলো, তোমার কি দাবি এখন বলো। আমি বললাম যে আমি ওই জমির মালিক না, আমি হচ্ছে ওই পুকুরের মাছের মালিক। আমার যতদিন মেয়াদ আছে ততদিন ওই পানি সহ মাছের মালিক আমি। জমির কাগজপাতি এরা যে দেখাইতে চাইছে আমি দেখতে চাইছি, আমাকে না দেখায়। এরা রাত্রের অন্ধকার, রাত 2টার সময় তারা যে পুকুরে আসছে, আস্তে আস্তে আমার ওগুলো 2টা 2:30টার দিকে আসছে। 2টার সময় যে পুকুরে আমার মাছ দিতে মারছে, মাছ মারার পরে শেষ টানের বেলায় ওরা কিছু পাউডার দিচ্ছে, মানে বিষ পাউডার পুকুরে দিয়েছে, মানে শেষ টানে। তখন মাছ কিছু লাফালাফি করছিল, আমরা যখন যাই তখন। তো পাউডার দিলে মাছ সাধারণত ভাসে যায়, ভাসে যাওয়ার পর জাল টানলে সব উঠে চলে আসে, এরকম কিছু হয়। তো তখন আমাকে একজন প্রশ্ন করলো যে এখন তোমার মূলত উদ্দেশ্য কি, তুমি কি বলতেছো বলো, তোমার কি হলে তোমার ক্ষতিপূরণ কত কি হলে সম্ভব হবে। তেমন এটা তো আপনার 10 জনের ব্যাপার, আপনারা 10 জন বিচারক আছেন উপস্থিত, এখানে সমাধান করে দিবেন। আমার খুব ভালো লাগে, আমি একজন গরিব মানুষ। এমনও তো পর্যায়ে ওখানে এনুস মেম্বার ছিলেন, তিনি হচ্ছে আমার মামা সম্পর্কে সাবেক মেম্বার, ওনাকে সবাই দায়িত্ব দিচ্ছে। পৌরসভা বিএনপির আহ্বায়ক স্বপন ভাই ছিলেন, উনিও আসছেন। উনি প্রশ্ন করতেছে, মেম্বার তুমি দায়িত্ব নাও, যেহেতু তোমার ভাই নিয়ে, আবার তোমার বড় ভাইয়ের চাচা শ্বশুর, আপন চাচা শ্বশুর, নিজের মধ্যে কিন্তু ঘটনা। তখন বলছি বেথা তো এই জায়গাতে আমার মামা বলে দিল যে আমি ভাই নিয়ে, আমার এটা বড় ভাইয়ের শ্বশুর, আবার একই সংগঠনের, পাশাপাশি সংগঠনের মানুষ আমি। তো আমি একা বিচার করার এটা সাধ্য রাখি না। আপনারা এখানে উপস্থিত যারা আছেন এই হাউজে, তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্ত যেটা হবে সেটা আমার ভাগ্নি যদি মাইনে নেয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। কারণ আমাকে জিজ্ঞাসা করলো, এই হাউজ যেটা সিদ্ধান্ত দেবে তোমরা মাইনে নেবে, তুমি মাইনে নেবে। তা বললাম আমি আপনাদের কাছে ছোট থেকে মানুষ হয়েছি, আমার অর্থনৈতিক অবস্থা, আমার চলাফেরা সব কিছু আপনারা জানেন। আপনারা 10 জনে যেটা করবেন আমি সেটাই মেনে নেব। সবাই বললো ঠিক আছে। এমনও তো সময় আবুল কালাম, অর্থাৎ কালামের ছেলে সোয়াদ আসে, সে ছাত্রদল করে। সোয়াদ এসে আমাকে বলে মানিক করে, আমি বলে ভাই কি আছে বলেন। ওকে আপনি বললাম, ও আমার ছোট হলে ওকে আপনি বললাম, যেহেতু আমার বাসায় আছে, তারপর একটা পরিবেশে তুমি তো আমার বাবা তুই রাস্তার থেকে তুলে নিয়ে এসছিস। এখন ভাই আমার তো বাসা, বড় শত্রু বড় জায়গা দিতে হয়, একটা কথা আছে। আমি বললাম ভাই ভাষাটা একটু সংযত করেন, এখানে এই হাউজে অনেক লোক আছে। তখন ও বলে তোর সাথে কোনো ভাষা সংযত নাই। ও বলে চলে গেছে, চলে যা থানায় গেছে, থানায় যায় ফোন দেয়, ফোন দিয়ে ওসি সাহেব ফোন ধরাই দেয় যে কোনো একটা নাম্বার থেকে। ওসি সাহেব আমাকে বলে আপনার বিরুদ্ধে এখন অভিযোগ হচ্ছে, আপনি রাস্তায় থেকে মানুষ তুলে নিয়ে যায়, জোর করছেন, গুম খুনের চেষ্টা করতেছেন, রাজনৈতিক কোন দলে। কেন আমি বললাম স্যার অসম্ভব, আপনি যেটা বলতেছেন সেটা সরজমিনে তদন্ত আসেন, আপনি নিজে আসেন, আসে তদন্ত করে যান, দেখেন যে আসলে বিষয়টা কি। যদি সেরকম হয় আপনি যেটা বলবেন সেটাই আমি মেনে নেবো, আর যদি আমি যেটা বলছি সেটা যদি ঠিক হয় তাহলে আপনি আর ফয়সলা করে দেবেন। কারণ আমাকে কয় আপনি থানায় আসেন। তা আমি বললাম কোর্টও গ্রাম্য ফয়সালা প্রাধান্য দেয় আগে। কোর্ট বলে আপনার আপনি যদি গ্রামে ফয়সালা হতে পারেন তাহলে গ্রামে ফয়সালা আমাকে একটা কাগজ জমা দেন, যদি কোনো কেস রানি। তো এটা তো ছাড়া আমি থানাইতে যেতে পারছি না, হয়তো এখন শেষ ফিনিশিং যাওয়া লাগতেও পারে। কিন্তু এখানে এলাকার যে নেতৃবৃন্দ যারা 4-এর 6-এর 5-এর অধিক ইউনিয়নের নেতৃবৃন্দ আছে এখানে, উপজেলার পৌরসভার, তো আমি তো এটার এদেরকে বয়কট করে আমি এককভাবে এদেরকে থানায় নিয়ে যেতে পারি না, সেই সূত্রে আর কি আমি যাই নাই। তো যাই হোক, ওখানে তার যখন আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমার সাথে কথা বললো, ওখানে আরো 2-3 জনের কথা বলছে, এএনএস মেম্বারের সাথে অফিসের কথা বলছেন। তো বললো যত দ্রুত পারেন তাদেরকে ছেড়ে দেন।
শেষ কথাটা তারা আমার ভালো লাগে, যতবার দ্রুত পারেন সমাধান করে ছেড়ে দিন। এমতো সময় স্বপন ভাই এবং ওখানে আপনার উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মামুর ভাই ছিলেন, এবং মামুর ভাই এবং স্বপন ভাই তার দায়িত্ব নিল যে আমরা এভাবে এই বিষয়টা সমাধান করতে পারবো না, আমরা আরো ব্যাপক আকারে বসি। আর ব্যাপক আকারে যদি না বসি, মুসলিমে কয়েকজন, যেমন এখানে ইজ্জত আছে, ইজ্জতের বিষয়, আত্মীয়তার বিষয়, দলপাটের বিষয়, আমরা আমার বড় মামার যে শাশুড়ি শ্বশুর আমার বড় মামার বাসায় বসতে চান, মানে তার জামাইয়ের বাসায় বসতে চান সম্পর্ক। তো তখন একজন বললো যে জামাইয়ের বাসায় না বসি, পরই তো ভাই মেম্বার ইয়ানুস মেম্বার তার বাসায় বসা, তো তবে আগামী মঙ্গলবার। আমি বললাম, আমাকে জিজ্ঞেস করলো তুমি রাজি? হ্যাঁ, আপনারা যদি ফাইসালা করে দেন দায়িত্ব নিয়ে আমি রাজি, সমস্যা নেই। এই কথা বলে ওরা চলে গেছে। যাওয়ার পরে পরের দিন সন্ধ্যাবেলার ঘটনা দেখেন। আমার এই ফাঁকে পরের দিন দুপুরে ফোনে কথা বলে যে তুই যেটা করেছিস আমার বাপ বেঁচে থাকা আর মরে যাওয়া সমান কথা, সদের কথা। সজীব নামের এক ছেলে আছে, সজীব আমাকে বলে তোর হাত পা সব কেটে টাঙাবো। তো আমি বললাম, ভাই চোরের মায়ের ডাঙ্গর গোলা, তোমার চাচা তোমার বাপ চুরি করেছে, ধরা পড়েছে, আবার তুমি বলতেছো যে হাত পা কেটে টাঙাবে। তার বলছে আমার বাপের জমি, কিনা জমি। তা বললাম তোমার বাবা বলছিলাম জমির বায়না দিছি, যদি বায়নার অধিকারে কেউ মাছ মারতে পারে বা জায়গা জমি দখল করতে পারে তাহলে তোমার কথা হয়তো বা ঠিক হবে, কিন্তু তোমার বাবাকে বলা হয়েছিল 12 জন লোকের হাউজে তোমার আপনার কাগজপাতি যদি থাকে আপনি নিয়ে এসে আমাকে দেখাবেন এবং আমাকে 72 ঘন্টার সময় দেবেন, আমি মাছ তুলতে চলে যাবো। কারণ আমি পুকুরটা লিজ করি, আমি তো জমির মালিক না যে আমি ওখানে থেকে যাবো, বা তার সাথে আমার কন্দলের কোনো প্রয়োজনই নাই। তো এমতো অবস্থায় সন্ধ্যাবেলা, পরের দিন সন্ধ্যাবেলা আমি বাজার থেকে আমার মানে ছাত্র দল যুব দলের 2-4-5 জন ছোট ভাই সহপাঠী সবাই মেলা হচ্ছে, মেলাতে যাবে। তো বললো যে ভাই মেলাতে যাবো, আপনি যাবেন? তা আমি বললাম আমার শারীরিক অবস্থা একটু খারাপ, গরম গরম ভাব জ্বর আসতে পারে, আর আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, কাশি হয়েছে আমার হালকা, তা আমি যাবো না, তোমরা যাও, আমার লেগে 1 কেজি মিষ্টি নিয়ে এসো। আচ্ছা ভাই ঠিক আছে, চলে গেছে। আমিও ভাই আমার বাজারে একটা বসার জায়গা বলতে একটা ক্ষীরের দোকান আছে, ওখানে আমার পুকুরের খাপগুলো এসে 2-4 বস্তা ওখানে রেখে ওখান থেকে নিয়ে যাই। ওখান থেকে শাটারটা নামাই দিয়ে আমার বাসাতে যাইতে বাজার থেকে, গাড়ালবাড়ি বাজার থেকে সর্বোচ্চ 3-4 মিনিট সময় লাগে। আমার বাসার সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদে ওভারটেক করেছি, আমার পিছন থেকে দেখতেছি 3টা মোটরসাইকেল আসছে প্রথমে। 3টা মোটরসাইকেলে আমার যেমন প্রথম মোটরসাইকেল, আমার কাছের যে মোটরসাইকেলটা হাত 4-5 দূরে আছে, তখন একটা ছিয়া আমার মাথার উপর দিয়ে বাবা আসলো, মানে সেটা রামদাওয়ের ছিয়া, রামদাওয়ের ছিয়া আমার মাথার উপর দিয়ে আসলো। তখন আমি বুঝতেলাম যে আমার মাথায় কিছু পড়বে, আমি সর্বোচ্চ এরকম মানে আদার হালেছি, রামদাওয়ের টুকটা যা মাটিতে লাগিয়েছে। আর পাশেই আমার একটা প্রতিবেশীর বাড়ি, 2 হাত রাস্তার থেকে 2 হাত দূরত্ব। আমি এক ধাপে গেটটা খোলা ছিল বিদায় আল্লাহ আমাকে আয়াতে বাঁচা দিচ্ছে, আমার মায়ের ভিতরে বাঁচাইছে। আমার 5টা কূপ বাড়ছে পরপর, আল্লাহর রহমতে আমাকে একটাও লাগেনি। আমি যে বাসাতে ঢুকছি ওই বাসার গেট কোবাইছে, যে ঘরে ঢুকেছি ওই ঘরের জানালা কোবাইছে। তখন ওরা সর্বোচ্চ জায়গায় 2 মিনিট অবস্থান করছে, 2 মিনিটের মধ্যে আমি এদিকে চিল্লাপাল্লা করতেছি, এবং ইনি আমার ছোট মামা একজন দেখেছে যে এদিক রামদাউলি যাচ্ছে, আর বলছে মানিকের মাথা নেব, কারণ একজন আসতেছে মোটরসাইকেল নিয়ে, আমার ছোট মামা রানিং অবস্থায় থামা বলছে আমার সামনে চল। সামনে যায় দেখতেছি এই ঘটনা, তখন আমার ছোট মামার নাম আর মানে ওরে 20-30 হাত দূরত্ব নামছে, যে মোটরসাইকেল আলাদা ভয় পাইছে যে ওর মধ্যে যাবে না হয়তো বা, তখন যে ধর ওর আমার মামা একাই কিন্তু খালি হাতে। তখন ওই যে চোরের 10 জন গৃহস্থের একজন, তো ওরা আতঙ্কে তখন এদিকে আমও চিল্লাপালা করছে, আর ওই বাড়ির মধ্যে তখন পেঁয়াজ কাটতেছিল, পেঁয়াজ 5-6 জন মেয়ে মানুষ, সুন্দর পরপর ঘটনা। ওরা তখন আরো চেঁচামেচি লাগাইছে, তখন এরা পালাইছে। এদিক ওই স্পটে প্রথম কূপটা আমাকে মারে সজীব, দ্বিতীয়টা কূপ মারে সোয়াদ, তৃতীয় কূপ মারে প্রেম, এবং জানলাতে এরা উভয় মিলে কুবাইছে। আর প্রত্যেকটা মোটর ছেলে একজন করে রানিং অবস্থা ছিল, মুখে গামছা রুমাল বাঁধা ছিল। এখন আমি নিজে বাঁচা নিয়ে এই 3 জনকে চিনতে পারছি, ওরা তখন ওখানে 8 থেকে 9 জন ছিল আমি যতটুকু দেখেছি। তো এটার পরেও আমার আজকে রিসেন্টলি কিছুক্ষণ আগে আমি শুনলাম, 100% শিওর হলাম, সাবেক যুব দলের সভাপতি নাহিদুল হক বিদয় এবং সাবেক ছাত্র দলের সভাপতি ছিল, উনি আমার আশপাশে চলাফেরা করেন বলে, অর্থাৎ সে
তারও গুরু কিন্তু ওই কালাম, রাজনীতির কালাম এবং রিপন ওদের সহপাঠী, চলাফেরার একসাথে, বা রাজনীতির গুরু কালাম। সে ব্যক্তি গতকাল এবং পরশুদিন আমার যে জায়গাতে আমি একটু বসি সেই জায়গাতে এসে আমার সাথে 1 কাপ চা খাইছে। শুধু এই চা খাওয়াটা তার অপরাধ, চা খাওয়া তার অপরাধ। আজকে দুর্গাপুর বাজারে গেছে, তার আজকে হাটের দিন, দুর্গাপুর যে কোনো পারিবারিক কাজে গেছে, তাকে ধরে ওই জায়গাতে মারা হয়েছে আজকে রিসেন্টলি। এবং হুমকি আমাকেও দিচ্ছে যে তুই যেখানে পাবো সেখানেই, তোর আত্মীয় স্বজন যেখানে যায় দুর্গাপুর আসবে তাদের সবাইকে মারবো। এখন আমি প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তার জন্য, আমাদের সেফটির জন্য সকল দায়িত্ব আমার প্রশাসনে দিলাম। এবং আমার দলীয় বিএনপির যে বড় ভাই যারা আছেন, লিডার পর্যায়ে যারা আছেন, তারা এই বিষয়টা অতি শীঘ্রই আমলে নিয়ে আমাদেরকে এদের হাত থেকে, সন্ত্রাসী বাহিনীর হাত থেকে আমাদেরকে বাঁচান। আমার যতটুকু কথা, এই কথা এবং চাওয়া সবকিছু দলের উপর এবং প্রশাসনের উপর আমি ছেড়ে দিলাম। কারণ সে একজন দলীয় লোক, সে একজন গ্রুপার্টের লোক। এই বিষয়গুলি নিয়ে তো আমি সবকিছুর পরে ইচ্ছা আছে যে আমাকে ওপেন সন্ধ্যার পরে দাও দিয়ে রামদাও দিয়ে কোবাচ্ছে, কিন্তু লাগেনি। আল্লাহ নিজে হাতে আমাকে বাঁচাইছেন। এবং আজকে যে রিসেন্টলি ঘটনা ঘটলো, যদি কোনো মানুষের সাথে, কোনো ছোট ভাইয়ের সাথে, কোনো বড় ভাই 1 কাপ চা খায়, শুধু এই চা খাওয়া যদি কারো অপরাধ হয়, তাহলে 10 জন বিচার করবে, আইন বিচার করবে, দলের লিডাররা বিচার করবে। তাকে আজকে ওপেন বড়া বাজারে মারা হয়েছে। এবং আমার একটা ছোট চাচা মোহরি বাড়ি চাকরি করে, তাকে মোহরি বাড়ি থেকে বাইর করে দিয়েছে আজকে এই ছোয়াদেরা, এই কালাম বাহিনী, এই রিবন বাহিনী। যা বলছে তুই মানিকের চাচা, এটাই তোর অপরাধ, তুই মানিকের চাচা, এটাই তোর অপরাধ। বিদায় 1 কাপ চা খাচ্ছে, মারেছে। তোর চাচা, তোকে এখানে 5 মিনিট সময় দিলাম, তুই চলে যা। মোহরি বাড়ির একজন হারিং মোহরি সে বাইর করে দিচ্ছে। এখন এটা আমার প্রশাসনের কাছে অনুরোধ যে আমি যেন সুষ্ঠু বিচার, সুষ্ঠু ফয়সালা পাই, এই বলে আমি আমার দলীয় এই সন্ত্রাসীরা কবে থেকে এইসব সন্ত্রাস করে যাচ্ছে? আমি এর আগে শুনেছি, শোনা কথা আমলে নিতে হয় না, এরকম 2-1টা ক্লেম তাদের আছে। আমার সুনির্দিষ্ট প্রমাণ নাই, যদি আমি দেখি নাই। এদের পেশা হচ্ছে রাজনীতি এবং না, আমি বলি পুকুর কাটা, পুকুর কাটা পেশা। চোয়াদের পেশা হচ্ছে পুকুর খনন করা, যেহেতু গাড়ি দিয়ে যে পুকুর গুলি কাটে এটা। আর বাজারে ঘুরে বেড়া 10-20টা চালপালি সোডান, থানা মোড়, উপজেলা মোড়, পৌরসভার মোড়, এগুলো তার মোহাম্মদ আসাদুল। জি। নাহিদুল হক বিদয়, বিদয় সাবেক ছাত্র দলের সভাপতি, সাবেক যুব দলের সভাপতি সে।